আমাদের প্রত্যেকেরই আঙুল কিংবা শরীরের অন্য কোনো জায়গা যদি কেটে যায় আমরা কি দেখি? আমরা দেখি আমাদের শরীরের সেই জায়গাটা সাথে সাথে একটু লাল হয়ে যায়, না হলে একটু ফুলে যায়, হয়তো কিছুটা গরম হয়ে যায়, আর অবশ্যই একটু ব্যথাও অনুভূত হয়। সাধারণভাবে এই জিনিসগুলো মানে এই লক্ষণগুলো বা চিহ্নগুলো প্রদাহ বা ইনফ্ল্যামেটরি রেসপন্স নামে পরিচিত। আপনি এভাবেও বলতে পারেন যে ওখানে ইনফ্ল্যামেশন হচ্ছে। আমি জানি মডার্ন মেডিসিনের এই যুগে কারো যদি কেটে যায় তাহলে সেই লক্ষণগুলো আমরা অনেকভাবে সংজ্ঞায়িত করতে পারি, কিন্তু ইনফ্ল্যামেটরি রেসপন্স শব্দটা সবাই জানে, সবাই আসলে ইনফ্ল্যামেশন শব্দটাই ব্যবহার করে। কিন্তু আমি এই ভিডিওটাতে আপনাকে মূলত বোঝানোর চেষ্টা করব কিভাবে এটা বা আমার আসলে বলা উচিত এই ম্যাক্রো সিমটমটা ঘটে, কোষীয় স্তরগুলোতে কি হয়। ইনফ্ল্যামেটরি রেসপন্স বলতে আসলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রাথমিক সারিকে বোঝানো হয়। যদিও আমাদের ত্বক বা ত্বকের বাইরের ফ্লুইড কিংবা আমাদের মিউকাস মেমব্রেন ইমিউন সিস্টেমের ইনিশিয়াল ব্যাটেল বা প্রাথমিক যুদ্ধের যোদ্ধা, কিন্তু ইনফ্ল্যামেটরি রেসপন্স কাজ করে যখন এগুলো ভেদ করে যায়। যেমন ধরুন আমাদের কারো পেরেকের খোঁচায় কেটে গেল, অথবা আমাদের ত্বক কিংবা আমাদের ত্বকের মেমব্রেনকে ঘিরে যে মিউকাস তা ভেদ করে ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করলো, তখনই ইনফ্ল্যামেটরি রেসপন্স কাজ করে। তো আমি এখানে ব্যাটেল শব্দটাই ব্যবহার করছি, এটা হচ্ছে যুদ্ধক্ষেত্র বা ফিল্ড অফ ব্যাটেল, বিশেষভাবে বলতে গেলে ইনিশিয়াল ফিল্ড অফ ব্যাটেল বা প্রাথমিক যুদ্ধক্ষেত্র। তো আসুন আমরা একটা ইমিউন ব্যাটেল বা রোগ প্রতিরোধ যুদ্ধের আয়োজন করি, যেন আমরা বুঝতে পারি ইনফ্ল্যামেটরি রেসপন্সের সময় আসলে কি কি ঘটে। আর আমি বলতে চাই যে ইমিউনোলজি কিন্তু বেশ কম জানা একটি বিষয়, এটা নিয়ে এখনও গবেষণা চলছে এবং এটা খুবই জটিল। আমি নিশ্চিত এটা নিয়ে আরও অনেক দিন গবেষণা চলবে। তো আমি যেটা বলবো সেটা শুধুই একটা ধারণা দেবার জন্য বলবো, যেন আপনি সাধারণভাবে জিনিসগুলো বোঝেন এবং জানতে পারেন কোনো জায়গা যখন কেটে যায় তখন কেন সেখানে লাল হয়, ফুলে যায়, গরম হয়ে যায় আর ব্যথা অনুভূত হয়। আমি কিছু ত্বকীয় কোষ বা স্কিন সেল আঁকছি। তো এগুলো হচ্ছে ত্বকের কোষ, অনেক সরল করে আঁকছি। এগুলো আসলে আমি আঁকছি শুধুমাত্র আপনাদের একটা ধারণা দেবার জন্য। আমি আরও কিছু স্কিন সেল আঁকি। আর হ্যাঁ, এইটা ধরি বাইরের পৃথিবী, এইটার নাম দিচ্ছি আউটসাইড ওয়ার্ল্ড। আর এই ত্বকীয় কোষগুলোর মাঝখানে আমি আরও কিছু কোষ আঁকছি, আমি বলে দেবো এগুলোর কাজ কী, যদিও আমি এগুলোর উপর বিস্তারিত আলোচনায় যাব না। তো আমরা এই সেল বা কোষগুলোকে মাস্ট সেল বলছি। এখানে আরও আঁকছি। এবং আপনারা যদি ফ্যাগোসাইটিক অ্যাকশন বা ফ্যাগোসাইটের উপর ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো মনে করতে পারবেন ওখানে আমি এক প্রকারের কোষ সম্পর্কে বলেছিলাম যাদের নাম ডেনড্রিটিক সেল। এরা আমাদের ত্বকের কাছাকাছি থাকতে পছন্দ করে, যাতে এরা আউটসাইড ওয়ার্ল্ডের সাথে সম্পর্ক স্থাপনকারীর সাথে থাকতে পারে। কাজেই আমি এখানে দুটো ডেনড্রিটিক সেল আঁকছি। এরা আসলে হেল্পার টি সেল অ্যাক্টিভেট করতে অত্যন্ত সক্ষম। তো আমি এখানে আরও একটা ডেনড্রিটিক সেল আঁকছি, একটা ডেনড্রিটিক সেল। এদের ডেনড্রিটিক সেল বলা হলেও মজার ব্যাপার হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের সাথে এর কিন্তু কোনো সম্পর্কই নেই। আসলে এদের দেখলে মনে হয় যেন এদের উপর ডেনড্রাইট আছে, আর এ কারণেই এদের আমরা ডেনড্রিটিক সেল বলি। যাই হোক, এরা কিন্তু আসলে ফ্যাগোসাইট। এরা এক্সটার্নাল ইন্টারফেস বা ত্বকের কাছাকাছি থাকতে ভালোবাসে। এরা বিভিন্ন জীবাণুকে ফ্যাগোসাইটোস করে বা খেয়ে ফেলে এবং জীবাণুকে এমনভাবে প্রকাশিত করে যাতে হেল্পার টি সেল কার্যকর হয় এবং সতর্ক সংকেত বাজাতে পারে বলা যায়। এখন ভালোভাবে এই শব্দটা শুনে নিন, এটাকে বলে ইন্টারস্টিচিয়াল ফ্লুইড। অদ্ভুত শব্দ। তো এটাই সেই ফ্লুইড যা কোষগুলোকে আবৃত করে রাখে বা কোষগুলোকে ধৌত করে। এরা সরাসরি রক্ত সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেমের সাথে সংযুক্ত নয়, বরং অক্সিজেন সার্কুলেটরি সিস্টেম থেকে ইন্টারস্টিচিয়াল ফ্লুইডে প্রবাহিত হয় এবং সবশেষে কোষে যায়। তার মানে সবকিছুই ক্যাপিলারির সঙ্গে সরাসরি সংযুক্ত নয়, যদিও ক্যাপিলারি সার্কুলেটরি সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এখন আমি ওটা আঁকছি, টিউব আকারে না দেখিয়ে সার্কুলেটরি সিস্টেমের কোষগুলো আঁকছি। এই সেল বা কোষগুলোকে বলছি এন্ডোথিলিয়াল সেল, আমাদের ক্যাপিলারির এন্ডোথিলিয়াল সেল। তো বলতে গেলে এরাই আমাদের ক্যাপিলারির দেয়াল তৈরি করে থাকে। এখানে আমি একটা সাইড এঁকেছি, এবার নিচের দিকটা আঁকছি। এইগুলো আসল কোষ, আর অবশ্যই এটা একটা প্রস্থচ্ছেদ। আমি এটাকে একটা টিউবের মতো করে আঁকতে পারতাম, বাইরে থেকে স্যান্ডউইচের মতো এরা দেখতে নয়, বরং এরা দেখতে টিউবের মতো। এখানে সব কিছুই প্রস্থচ্ছেদ করে দেখানো হয়েছে। তো এগুলো হচ্ছে এন্ডোথিলিয়াল, বানানটাই আসলে সবচেয়ে কঠিন, বা বলা যায় ক্যাপিলারি এন্ডোথিলিয়াল, ক্যাপিলারি এন্ডোথিলিয়াল সেল। আর অবশ্যই এখানে আমাদের রক্ত প্রবাহিত হচ্ছে, যেগুলো আমি এখন আঁকছি।
এখানে লোহিত রক্তকণিকা আছে, এগুলোই লোহিত রক্তকণিকা যেগুলো এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এই সাইডে হয়তো তারা অক্সিজেনেটেড হচ্ছে, এখানে থাকবে ধমনী যেগুলো পরে শিরাতে পরিণত হবে, যেখানে লোহিত রক্তকণিকাগুলো অক্সিজেন হারাবে। এবং অবশ্যই আপনি শ্বেত রক্তকণিকার প্রবাহ দেখতে পাবেন। যদিও এদের সংখ্যা লোহিত রক্তকণিকার চেয়ে কম হবে, তবু এরা হার্টের পাম্পের সাথে সাথে সার্কুলেটরি সিস্টেমের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা এখানে বোঝানোর চেষ্টা করছি। বস্তুত সার্কুলেটরি সিস্টেমের এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে অবশ্যই গ্যাসের আদান প্রদান হয়, সাথে সাথে অল্প কিছু সেল এবং প্রোটিনেরও আদান প্রদান হয়। তো আমরা এখন দেখি কোনো আক্রমণকারী আসলে কি হয়। ধরি এখন কেউ একটা পেরেক নিল, সেটা গোবরের মধ্যে চুবালো, তারপর পেরেকটা দিয়ে আপনাকে খোঁচা মারলো। আসুন দেখি কি হয়। তো যখন কেউ আপনাকে পেরেক দিয়ে খোঁচা মারলো, যে পেরেকটা কিনা গরুর গোবরে চোবানো, একটা বড় পেরেক দিয়ে আপনাকে খোঁচা মারলো, তখন পেরেকের সাথে লেগে থাকা নোংরায় বহু প্যাথোজেন বা ব্যাকটেরিয়া থাকে। অনেক প্যাথোজেন বা ব্যাকটেরিয়া থাকে, যেটা গরুর গোবরে ছিল। আমি উদাহরণ হিসাবে গরুর গোবর বললাম, কারণ এতে বহু ব্যাকটেরিয়া থাকে। তো যখনই এটি আপনার ত্বকের প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা ছিদ্র করে ভেতরে ঢোকে, তখনই বেশ কয়েকটা ঘটনা ঘটে। এই ব্যাকটেরিয়াগুলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে চলাচল শুরু করে। যে কোষগুলোর সংস্পর্শে পেরেকটা এসেছে, সেই কোষগুলোর কিছু সে মেরে ফেলে, আর কিছু কোষের অবশ্যই ক্ষতি সাধন করে। কিন্তু এই ত্বক কোষগুলোর যেগুলো পুরাপুরি ধ্বংস হয়ে যায়নি, তারা কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। এই রাসায়নিক পদার্থ হলো বার্তা বহনকারী রাসায়নিক পদার্থ। প্রথমে এরা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্য দিয়ে খবর পৌঁছে দেয় যে কিছু একটা হয়েছে, দেখো আমার কিছু একটা হয়েছে। এগুলোকে আমরা বলি কিমোকাইন। কিমোকাইন। আর কিমোকাইন আসলে একটা ছোট শব্দ, যা ছোট অণু বা প্রোটিন বোঝাতে ব্যবহৃত হয়। কিমোকাইনগুলো সিগন্যাল মেকানিজম হিসাবে সেল ব্যবহার করে থাকে। কিমো দিয়ে কেমিক্যাল বোঝানো হয়, এবং কাইন বলতে কাইনেটিক বোঝায়, কারণ এরা গতিশীল। এরা হলো বার্তা বাহনকারী বা মেসেঞ্জার, যারা গতিশীল। কিমোকাইন নিঃসৃত হয়, এরা অনেক জটিল। আমি খুবই সহজ করে ব্যাপারটা বলছি। আসলে অনেক অনেক রকমের কিমোকাইন আছে। এছাড়াও আমরা দেখেছিলাম মাস্ট সেল। মাস্ট সেল মরিচা ধরা পেরেকের সংস্পর্শে এসে অ্যাক্টিভেটেড হতে পারে, অথবা এসব কোষ থেকে নিঃসৃত কিমোকাইন দ্বারা কার্যকর হতে পারে, অথবা ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত কোনো অণুর দ্বারাও কার্যকর হতে পারে। আপনি হয়তো জানেন যে এই ব্যাকটেরিয়াগুলো যখন শরীরে প্রবেশ করে তখন বিভিন্ন পদার্থ নিঃসরণ করে। যেগুলো বললাম তার যে কোনোভাবেই মাস্ট সেল কার্যকর হতে পারে। মাস্ট সেলগুলো আবার হিস্টামিন নিঃসরণ করে। মাস্ট সেলগুলো হিস্টামিন নিঃসরণ করে। তো আমি এটাকে আরেকটা রং দিয়ে দেখাচ্ছি, হিস্টামিন। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি হাই লেভেলের ধারণা দেওয়ার চেষ্টা করছি, যা ইতিমধ্যেই অনেক জটিল হয়ে যাচ্ছে। কিন্তু আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে আসলে কি ঘটছে। যদি হিস্টামিন শব্দটা আপনার কাছে পরিচিত মনে হয়ে থাকে, তাহলে বোধহয় আপনাকে গত কয়েক মাসের মধ্যে অ্যান্টিহিস্টামিন নিতে হয়েছিল, বিশেষত শীতকালে। হিস্টামিন ইনফ্লেমেটরি রেসপন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পদার্থ। আপনার সর্দি লাগলে, যখন আপনার নাক দিয়ে শ্লেষা পড়তে থাকে, কিংবা নাক বন্ধ থাকে, কিংবা এরকম কিছু ঘটে, তখন আসলে এইগুলো ঘটে ইনফ্লেমেটরি রেসপন্সের বাই প্রোডাক্ট হিসাবে। আর অ্যান্টিহিস্টামিন চেষ্টা করে ইনফ্লেমেটরি রেসপন্সকে বন্ধ করতে, এবং এতে করে কিছু লক্ষণ অদৃশ্য হয়ে যায়। কিন্তু আপনি জানেন যে এখানে সবসময় একটা প্রশ্ন থেকে যায়, যেটা আমি এই ভিডিওতে বলছি, যে এটা কি সবসময় ভালো বা ভালো কি না। এটা তো ফার্স্ট লাইন অফ ডিফেন্স, আমাদের ইমিউন সিস্টেমের প্রথম যুদ্ধ। তো যাই হোক না কেন, হিস্টামিনের অনেক কাজের মধ্যে একটা হলো এটা আমাদের ক্যাপিলারির এন্ডোথিলিয়াল সেলের দিকে যায় এবং এদেরকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দেয়, আর ক্যাপিলারিগুলোকে বড় করে তোলে। এটাকে আমরা বলছি ভেসোডাইলেশন। ভেসোডাইলেশন। তো আমি এদের কয়েকটি মুছে ফেলছি এবং আরও বড় করে আঁকছি, আরও বড় করছি। আমি এগুলো মুছে ফেলছি যাতে বড় করতে পারি। তো হিস্টামিন ভেতরে চলে এসেছে এবং কার্যকর হয়েছে, ফলে এগুলো পরস্পর থেকে দূরে সরে গেছে, আর আসল ক্যাপিলারিগুলো আকারে বড় হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এই পাশেও আকারে বড় হচ্ছে। তো এই জায়গাটা আপনি দেখবেন বেশ খানিকটা ফুলে গিয়েছে, কারণ হঠাৎই ক্যাপিলারিগুলো আকারে বড় হয়ে গেছে, আরও বেশি ফ্লুইড। আসলে দূরের জায়গাটা একটু ছোট হয়ে আসে যাতে বেশি ফ্লুইড এখানে জমা হতে পারে, তাই একে বলা হচ্ছে ভেসোডাইলেশন। আর একটা অদ্ভুত শব্দ, যেটা দিয়ে বোঝায় যে আপনার ক্যাপিলারি ডাইলেটেড বা প্রসারিত হয়েছে, আর ফ্লুইড দিয়ে জায়গাটা পূরণ হয়ে যাচ্ছে।
তো এইখানে যে শুধু আরও অনেক কিছু এসে জমা হচ্ছে, আরও লোহিত কণিকা জমা হচ্ছে বা প্রচুর ফ্লুইড এবং কিছু শ্বেতকণিকাও জমা হচ্ছে তাই না, বরং ক্যাপিলারির দেয়ালগুলো আরও ছিদ্রযুক্ত হচ্ছে। ফলে হঠাৎই যে জিনিসগুলো আগে দেয়াল ভেদ করে যেতে পারতো না সেগুলো এখন সহজেই প্রবেশ করতে পারবে। এবং এদের মধ্যে একটি যেটা সহজেই ভেতরে প্রবেশ করতে পারে, এবং আবারও বলছি অন্য যে ঘটনাগুলো ঘটছে সেগুলো মনে রাখবেন। হিস্টামিন এই এন্ডোথেলিয়াল সেলগুলোতে এসে পড়েছে এবং রক্তের পাতলা স্বচ্ছ অংশে প্রবেশ করছে। তারপর আছে কিমোকাইন, ক্ষতস্থান থেকে যে কিমোকাইন নিঃসৃত হয়। আচ্ছা, ভাইরাসের দ্বারা নিঃসৃত পদার্থগুলো আসলে সবুজ, কিমোকাইনগুলো আমি নীল রং দিয়ে বোঝাচ্ছি। এরা সবাই এখানে নিঃসৃত হয়। এবং আপনার প্রথম রেসপন্ডার বা সাড়াদানকারী, আরও ভালোভাবে বলতে গেলে নিউট্রোফিল, যেগুলো ফ্যাগোসাইটের মধ্যে সবচেয়ে বেশি থাকে। এরা শ্বেত রক্তকণিকার একটি শ্রেণী। এরা এই রাসায়নিক পদার্থগুলোর দিকে আকৃষ্ট হয়। এরা যেদিকে বেশি এই রাসায়নিক পদার্থ থাকে সেদিকে গতিশীল হয়। তো এখন যেহেতু ক্যাপিলারি সেলের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে তা বৃদ্ধি পেয়েছে, নিউট্রোফিল তার ভিতর দিয়ে ঢুকে পড়তে পারে। তো আসলে এরা যা করে তা হলো, আমি এখানে নিউট্রোফিল লিখছি, এরা অনেকটা দেয়াল বেয়ে গড়িয়ে উঠতে থাকে। এটাকে বলে মার্জিনাইজেশন। তারা দেয়াল বেয়ে গড়িয়ে উঠতে থাকে এবং সবশেষে এরা দেয়ালের গায়ে অনেকটা লেগে লেগে সামনের দিকে এগিয়ে যায় এবং সবশেষে এরা ক্যাপিলারি ওয়ালের উপর চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টি করে ক্যাপিলারি ওয়ালের ফাঁকা জায়গার মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে। একে বলা হয় ডায়াপিডিসিস বা এক্সট্রাভাইজেশন বা এমিগ্রেশন। অদ্ভুত অদ্ভুত সব শব্দ, আসলে চাপ প্রদান করে দেয়ালের মধ্যে দিয়ে যেতে থাকে। তো এখানে কিছু নিউট্রোফিল দেখা যাচ্ছে এবং এই ভেসোডাইলেশন এর জন্যই নিউট্রোফিলগুলো এখানে এসে জমা হবে এবং এই জায়গাটাতেই তাদের প্রয়োজন। এই নিউট্রোফিলগুলো এখন তাদের কাজ শুরু করে দিবে। তারা এই ব্যাকটেরিয়াগুলোকে ফ্যাগোসাইটোস বা খেয়ে ফেলা শুরু করবে, হয়তো কিছু ক্ষতিগ্রস্ত কোষকেও খেয়ে ফেলবে, এবং এটাই তো আপনি চান। এজন্য আমি বলেছি এটা হলো ফিল্ড অফ ব্যাটেল। একই সময় ডেন্ড্রিটিক সেল আর একটা ফ্যাগোসাইট, এরা ভাইরাসদের খেয়ে ফেলবে এবং এদের সারফেসে ভাইরাসের মৃতদেহকে প্রদর্শন করবে। এবং এখানে আসলে শুধু নিউট্রোফিলগুলোই প্রবেশ করবে তাই না, কারণ এটা এমন একটা গাদাগাদি করা জায়গা যেখানে আপনার সব ফ্লুইডগুলো প্রবেশ করছে। আরও আছে বি সেল এবং টি সেল, এরাও পথ তৈরি করে নেয়। তারাও মার্জিনাইজেশনের মাধ্যমে ক্যাপিলারি দেয়ালগুলোর অপর পাশে গড়িয়ে যেতে থাকে, ডায়াপিডিসিস বা এক্সট্রোভাইজেশনের মধ্যে দিয়ে যেতে থাকে এবং স্পেসিফিক ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে। তো এই হচ্ছে মূল বিষয় যা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। এবং এ কারণেই আমি ইনফ্লেমেটরি রেসপন্স নামের এই ভিডিওটি এত দেরিতে করেছি, যাতে আপনারা বুঝতে পারেন এটা কোনো এক ধরনের সহজ ব্যাপার নয়। এটা আসলে একটা ফিল্ড অফ ব্যাটল যেখানে সব অ্যাক্টর তাদের কাজ করে। এমনকি আপনার ত্বকের ফার্স্ট লাইন অফ ডিফেন্সেরও কাজ এখানে আছে। আর তারপর সব অ্যাক্টর, নন স্পেসিফিক রিয়াকশন, আপনি জানেন ইনফ্লেমেটরি রেসপন্স সাধারণত নন স্পেসিফিক হিসাবে ধরা হয়, যাই হোক না কেন, কিন্তু আপনি জানেন নন স্পেসিফিক অ্যাক্টর যেমন নিউট্রোফিল, তারপর স্পেসিফিক অ্যাক্টর যেমন আপনার বি সেল, টি সেল এবং আরও কিছু নন স্পেসিফিক কমপ্লিমেন্ট সিস্টেম, আমি আপনাদেরকে বিশদ বলবো না, কিন্তু আসলে রয়েছে প্রোটিন যেগুলো আপনার রক্তের প্লাজমা দিয়ে প্রবাহিত হচ্ছে, যেগুলো সাধারণত অকার্যকর অবস্থায় থাকে, কিন্তু যখনই ইনফ্লেমেটরি রেসপন্স ঘটে তখনই এই প্রোটিনগুলো এরা কার্যকর হয়ে ওঠে। তবে এদের ব্যাপারে শতকরা 100% নিশ্চিত হওয়া যায়নি। এরা বিভক্ত হয় এবং এই বিভক্ত হওয়া ভার্সনগুলো নন স্পেসিফিকভাবে অন্তত কিছু সংখ্যক ব্যাকটেরিয়া মেরে ফেলতে সাহায্য করে। ব্যাকটেরিয়া বা অন্য যে কোনো প্যাথোজেন সেগুলো মেরে ফেলতে সাহায্য করে। তো এইখানে রয়েছে কমপ্লিমেন্ট সিস্টেমটি, যেটা আসলে প্রোটিন যা সবসময় ভেসে বেড়ায়। তো এটা আসলে কোনো কোনো প্যাথোজেনের বিরুদ্ধে প্রথম সারির নন স্পেসিফিক যুদ্ধে পারদর্শী। তো আশা করি আপনারা ইনফ্লেমেটরি রেসপন্স সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে গেছেন। আপনারা অনুধাবন করতে পারছেন এই ফ্লুইডগুলো সব এখানে আছে, রক্ত এখানে জমা হচ্ছে, আপনার সব ফ্লুইড এখানে আসছে। তো শুধু কোষই আমাদের ক্যাপিলারি থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের দিকে যাচ্ছে না, বরং ফ্লুইডও এখানে যাচ্ছে, এবং যে ফ্লুইড সেখানে যাচ্ছে তাকে আমরা বলছি এক্সিউডেট। এগুলোর বাইরে থেকে ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, রক্ত জমাট বাঁধা এই চিহ্নগুলো আপনি দেখতে পান। যাই হোক, আশা করি এই ভিডিওটা আপনার প্রয়োজনীয় মনে হয়েছে।